মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আজকের নিশ্চয়ই তোমাদের বাংলা বিষয়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের টেস্ট অ্যান্ড ফাইনালের জন্য সাজেশন দিয়েছিলাম, সেগুলি তোমাদের আরও একবার সমস্ত বিষয়টির সমস্ত সেগমেন্টগুলোর একটু আলোকপাত করতে প্রশ্নগুলির সম্বন্ধে। আমি আজকের সকালের ভিডিওতে তোমাদের গদ্যাংশ, পদ্যাংশ, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, এইগুলোর সম্বন্ধে আমি তোমাদের আলোকপাত করেছিলাম এবং তার ট্রিক্স, নাট্যাংশ তার ট্রিক্স এবং কোনগুলি তোমরা ভালো করে তৈরি করবে, কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলেছিলাম। এখনকার যে ভিডিওটা অর্থাৎ সেকেন্ড পার্টটা, এই সেকেন্ড পার্টটার মধ্যে আমি তোমাদের আজকের নিয়ে এসেছি তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এবং ভাষা বিজ্ঞান। এই কটি থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আছে তোমাদের নজরে আমি আরও একবার আনতে চাই। বন্ধুরা, তোমরা প্রথমেই দেখো যে বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এর থেকে যে ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন আছে, এর থেকে অনেকগুলো সেগমেন্ট আছে তোমাদের। তোমরা জানো যে তোমাদের বাঙালির চিত্রকলা আছে, বাঙালির বিজ্ঞান চর্চা আছে, চলচ্চিত্র আছে, বাঙালির ক্রীড়া চর্চা আছে এবং গানের ধারা আছে। এরকম 5টি সেগমেন্ট তোমাদের আছে। সেই 5টির মধ্যে থেকে কোন সেগমেন্ট দুটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই 5টি সেগমেন্ট থেকে তোমাদের 3টি প্রশ্ন পড়বে, 2টি প্রশ্নের 3টি থেকে 4টি প্রশ্ন পড়বে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। কোনো বছর 3টি আসে প্রশ্ন, কোনো বছর 4টি প্রশ্ন আসে, তবে বেশিরভাগ 4টি প্রশ্ন আসে। এই 4টি প্রশ্ন থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। কোন প্রশ্নগুলি তোমরা করলে সেই প্রশ্নগুলি তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আর কমন পাওয়ার সম্ভাবনা যদি বেশি হয়ে থাকে তাহলে তোমরা তার থেকে অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে লিখতে পারবে এবং ভালো একটা নাম্বার তোমরা পাবে। এসো আমরা প্রথমে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে দেখে নিই। প্রথম যে সেগমেন্টটি আমি তোমাদের কাছে রেখেছি, সব থেকে ইম্পর্টেন্ট সেগমেন্ট, বাঙালির চিত্রকলা। এই বাঙালির চিত্রকলা থেকে 24 সালে কিন্তু একদমই আসেনি, কোনো প্রশ্ন আসেনি। ফলে বাঙালির চিত্রকলাটা, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এটা আমি পরে আসছি। এটি তোমাদের আমি প্রথমে দেখাচ্ছি বাঙালির চিত্রকলা। আমি এটা তোমাদের প্রথমে আগে রেখেছি বাঙালির চিত্রকলা। এই মাস্ট, এর থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসছেই, বাঙালির চিত্রকলা। এই বাঙালির চিত্রকলা থেকে যে আমি প্রশ্নগুলি রেখেছি, 3টি মাত্র প্রশ্ন রেখেছি। 3টি প্রশ্ন কি রেখেছি না, বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান উল্লেখ করো। 2 দাগের প্রশ্ন রেখেছি বাংলার চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো বা যামিনী রায়ের অবদান সম্পর্কে বিশ্লেষণ করো। এবং 3 নম্বর প্রশ্ন রেখেছি পট শব্দটির অর্থ কি, বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 3টি প্রশ্ন আমি তোমাদের বাঙালির চিত্রকলা থেকে নিয়ে এসেছি। এবারে দ্বিতীয় সেগমেন্টটি যেটি আছে বাঙালির বিজ্ঞান চর্চা। এই বাঙালির বিজ্ঞান চর্চা, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। এটি তোমাদের কাছেও প্রথম প্রেফারেন্সে রয়েছে যে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। এবং 3 নম্বর যে প্রশ্নটি, বাঙালির বিজ্ঞান ও ভাবনা এবং বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অবদান লেখো। তাহলে প্রথমে রইল তোমাদের বাঙালির চিত্রকলা, দ্বিতীয় প্রেফারেন্সে রইল তোমাদের বাঙালির বিজ্ঞান চর্চা এবং তৃতীয় প্রেফারেন্সে রয়েছে বাংলা চলচ্চিত্র। এই বাংলা চলচ্চিত্র একটি মাত্র প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, একটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান লেখো। মৃণাল সেনের অবদান একটি মাত্র দিয়েছি। এবং বাঙালির ক্রীড়া চর্চা থেকে 2টি প্রশ্ন নিয়ে এসেছি। বাঙালির ক্রীড়া চর্চা থেকে 2টি প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। এবং আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্ব আলোচনা করো। যে কোনো ক্রীড়া হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, দাবা হতে পারে, যা খুশি হতে পারে, যে কোনো একটা ক্রীড়াবিদ যে সুনাম অর্জন করেছে, বাঙালি ক্রীড়াবিদ, তার কৃতিত্ব আলোচনা করতে হবে। এরপরে বাংলা গানের ধারা থেকে তোমাদের প্রথম প্রশ্ন যেটি দিয়েছি, বাংলার 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো এবং যে কোনো লোকসঙ্গীতের ধারার বর্ণনা দাও। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন হচ্ছে বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো।
এই ছিল তোমাদের বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে এই কয়েকটি প্রশ্ন, এগুলি তোমরা ভালো করে তৈরি করবে। এরপরে আমরা চলে আসব আমার বাংলা, যেটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এর থেকে আমরা কি কি করব? এতে তোমাদের 5টি গল্প আছে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এর থেকে তোমাদের জানবে যে 5টি গল্প আছে। এই প্রথম যে গল্পটাকে আমি প্রায়োরিটি দিয়েছি, প্রথম যে গল্পটি, মানে এর থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা, একবার প্রথম আসার যে সম্ভাবনা সেটি হলো মেঘের গায়ে জেলখানা। এই মেঘের গায়ে জেলখানা এর থেকে তোমাদের অবধারিত একটি প্রশ্ন পড়বে, তোমাদের 2টি প্রশ্ন পড়বে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তার মধ্যে থেকে মেঘের গায়ে জেলখানা এর থেকে যে কটি আমি প্রশ্ন দেবো, এই প্রশ্ন কটি তোমরা খুব ভালো করে তৈরি করবে। 2 নম্বরটি কি? আচ্ছা, মেঘের গায়ে জেলখানা থেকে যে প্রশ্নগুলো লিখেছি সেটা আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। গায়ের লোক ঠাট্টা করে বলে, ঠিক আছে, এই লাইনটি। এর থেকে যে প্রশ্ন আছে তোমরা যে কোনো রেফারেন্স বই থেকে দেখে নেবে তার উত্তরগুলো। মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। 2 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন হলো জেলখানাটা পাহাড়ের 3 তলা, সমান একটা হাঁটুর ওপর। তাহলে এই 3টি প্রশ্ন মাত্র তোমাদের রেখেছি। তারপরে দেখো ছাতির বদলে হাতি, এটা খুব ভালো একটা গল্প, ছাতির বদলে হাতি। এর থেকেও আমি তোমাদের 3টি প্রশ্ন তোমাদের রেখেছি। আশা করি এই 2টি করলে তোমরা অবশ্যই 2টি প্রশ্ন তোমাদের জানা পড়ে যাবে, কিন্তু তোমাদের একটি লিখতে হবে। ছাতির বদলে হাতি থেকে যে 3টি প্রশ্ন দিয়েছি, চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ছিল জোরদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন। আর একটা প্রশ্ন হলো আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। এই যে 3টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর থেকে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আশা করি এই 2টো করলে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের আরও একটি যে গল্প আছে সেইটা থেকে আমি রেখে দিচ্ছি, 2টো গল্প বাদ দিয়ে দিচ্ছি। এরপর তোমার 3 নম্বর রেখেছি কলের কলকাতা। এই কলের কলকাতা এর থেকে গত বছর প্রশ্ন পড়েছিল, সেই জন্য এর থেকে আমি 2টো প্রশ্ন রেখেছি। যদি ফের দিয়ে থাকে, বলা যায় না, সেই জন্য আমি দিয়ে রেখেছি। একবার করে একটু রিডিং পড়ে রাখবে, গল্পটা একটু রিডিং পড়ে রাখবে, একেবারে তো ফিরে আসবে না। আশা করি এই 2টো থেকে তোমাদের প্রশ্ন জানা পড়েই যাবে, এটা 100% ধরে নাও। যাই হোক, তবুও আমি কলের কলকাতাটা দিয়ে রেখে দিচ্ছি, কারণ সাজেশন যখন দিতে হচ্ছে তখন তো দেওয়া উচিত আমার। হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা, আর চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। এই 2টি প্রশ্ন। হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা, এই লাইনটি। এর প্রশ্ন, নিচে যে প্রশ্নগুলো আছে যে কোনো রেফারেন্স বই থেকে পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। আর চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না, এই যে প্রশ্নটা, এই 2টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। তাহলে তোমাদের মোটামুটি হয়ে গেল। আর একটা বিষয় তোমাদের বাকি রইল কি? ভাষা। দেখো, ভাষাও তোমাদের 4টি সেগমেন্ট আছে। ভাষা বিজ্ঞান, 4টি না 5টি সেগমেন্ট আছে তোমাদের। ভাষা বিজ্ঞান তার বিভিন্ন শাখা, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব এবং আরও 2টি রয়েছে। তার মধ্যে থেকে আমি তোমাদের কাছে মাত্র 3টি নিয়ে এসেছি, 3টি সেগমেন্ট নিয়ে এসেছি। কারণ যে 2টি সেগমেন্ট তোমাদের আমি বাদ দিয়ে দিয়েছি সেটা 2024 সালে তোমাদের পড়ে গেছে, অতএব 2025 সালের জন্য তোমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। তাই প্রথম সেগমেন্টটি হলো ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। এবারে দেখো ভাষা, তাহলে ভাষা থেকে তোমাদের ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। ভাষা বিজ্ঞান, ধরো ভাষা বিজ্ঞান ও শাখা, তাহলে এই একটি রইল। আর 2 দাগের তোমাদের রয়েছে 2 নম্বর ব্যাপারটি বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্ব। আর 3 নম্বরটি হলো ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব তোমাদের প্রথম প্রেফারেন্স এই 3টেই পরপর রেখেছি। ভাষা বিজ্ঞান থেকে যে আমি প্রশ্ন 3টি রেখেছি, ভাষা বিজ্ঞানের ধারাকে প্রধানত কটি ভাগে ভাগ করা হয় ও কি কি, যে কোনো একটি শাখা বা ধারার বিবরণ দাও। 2 দাগের প্রশ্ন হলো ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে? ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা আলোচনা করো। এবং 3 দাগের শৈলী বিজ্ঞান কাকে বলে? শৈলী বিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
এটি রইল। এবারে তোমাদের বাক্যতত্ত্ব। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও, অন্যান্য বাক্যগুলিরও উদাহরণ দাও। বাক্যের অব্যবহিত উপাদান কি? অব্যবহিত উপাদান হিসেবে বিশেষ্য জোট, অনুসর্গ জোট, ক্রিয়া জোট এবং ক্রিয়া বিশেষণ জোটের ধারণাটি ব্যাখ্যা করো। দেখবে তোমাদের ভাষা থেকে 2-3-4টি প্রশ্ন আমি মনে হচ্ছে শর্ট চ্যানেলে তোমাদের তুলে দিয়েছি, মুখস্থ করার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দিয়েছি। তোমরা শর্ট চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার, এটা তোমরা যদি সার্চ করো সেখান থেকে উত্তরগুলো পেয়ে যাবে। বন্ধুরা, এই ছিল তোমাদের বাংলার পুরোপুরি সেশন। সকালের যে ভিডিওটি এবং এই দুটো ভিডিও যদি এক করো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সবই, কেবলমাত্র তোমাদের প্রবন্ধ রচনাটা বাদ গেল। আমি আগামীকাল আমি তোমাদের প্রবন্ধ রচনা সম্বন্ধে কয়েকটি রচনা নিয়ে এসে আমি আলোচনা করব, তার মধ্যে থেকে কোনগুলি এবছর ইম্পর্টেন্ট। তবে আমি বলতে পারি যে টেস্টের সঙ্গে কোনো মিল থাকবে না। কারণ কি জানো, তোমাদের স্কুলে যে টেস্টের প্রশ্নগুলো করবে সেগুলো তোমাদের স্যারেদের উপর নির্ভর করে যে কোন কোন রচনাগুলো পড়বে। কারোর কাছে হয়তো মনে হচ্ছে যে না, এবছরের জন্য হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতিটা খুব ভালো, সাম্প্রদায়িক সম্প্রীতি হয়তো মাথা চাড়া দিয়ে উঠছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রচনাটা হয়তো ভালো। আবার কেউ মনে করছে না বিশ্ব উষ্ণায়নটা হয়তো এবছর ভালো, কেউ মনে করছে না পরিবেশ দূষণটা ভালো। সে তাদের মত অনুযায়ী করবে। যখন টেস্টের প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলো যখন দেখবে এক জায়গায় হয়ে আসবে এবং তার থেকে কোন স্কুল কতটা গ্লোবাল ওয়ার্মিং ফেলেছে, কতটা এনভায়রনমেন্টাল পলিউশন ফেলেছে, কতগুলি সাম্প্রদায়িক সম্প্রীতি ফেলেছে, তার থেকে লিস্ট করে দেখে নেওয়া যাবে যে কোনগুলো স্যারেরা বেশি পছন্দ করেছে। তখন থেকে ইম্পর্টেন্ট বোঝা যাবে, তাই না কি? তাহলে যাই হোক, আমি তোমাদের কিছু আলোচনা করব, কিছু রচনা নিয়ে এসে, মানস মানচিত্রে যেটা দেওয়া হয় যে প্রবন্ধ রচনা, সেটি বিষয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা অবশ্যই লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এবং তোমরা যদি কেউ পিডিএফ পেতে চাও, ক্লাস 12-এর পিডিএফ পেতে চাও, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ দাও 9732818391 9732818391। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।